আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সাথে আছি আমি শাহনিয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। সাগরে আধিপত্যের লড়াইয়ে দ্রুত বাড়ছে চীনের নৌশক্তি। যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা সাক্ষাৎকারে নতুন নিয়ম, আবাসস্থলেই দিতে হবে সাক্ষাৎকার। পুতিনের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট না হলে ব্যবস্থা নেবেন ট্রাম্প। এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নিষেধাজ্ঞা মোকাবেলায় ভারতের কর ছাড় কৌশল। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গত 2 দশকের ব্যাপক বিনিয়োগে চীন এখন বিশ্বে জাহাজ নির্মাণে একচ্ছত্র আধিপত্য অর্জন করেছে। চলতি বছর বিশ্বের 60%-এরও বেশি জাহাজ অর্ডার গেছে চীনা শিপইয়ার্ডে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের হিসেব অনুযায়ী চীনের জাহাজ নির্মাণ সক্ষমতা যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় 200 গুণ বেশি। বর্তমানে চীনের নৌবাহিনীর যুদ্ধ জাহাজের সংখ্যা 234টি, যা মার্কিন নৌবাহিনীর 219টির চেয়ে বেশি। তবে টনেজ ও বিমানবাহী রণতরীর সংখ্যায় যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত দিক থেকে আমেরিকার সাবমেরিন ও বিমানবাহী রণতরীগুলো চীনের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তবু চীন দ্রুত ব্যবধান কমিয়ে আনছে। দক্ষিণ চীন সাগর ঘেঁষা হাইনান দ্বীপে নতুন নৌঘাঁটি, ডুবোজাহাজ ও মনুষ্যবিহীন ড্রোন মোতায়েনের প্রস্তুতি তার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে চীনা রণতরীগুলো অস্ট্রেলিয়া ও জাপানের উপকূলে মহড়া চালানোয় আঞ্চলিক উদ্বেগও বেড়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যে কোনো সংঘাত চীন যুক্তরাষ্ট্রকে সরাসরি মুখোমুখি দাঁড় করাতে পারে। আগামী 1 নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা সাক্ষাৎকারের নিয়ম আরও কঠোর হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এখন থেকে আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে তাদের আবাসস্থলভুক্ত কনসুলার জেলাতেই সাক্ষাৎকার দিতে হবে। আগে অপেক্ষার সময় কমাতে বা সুবিধার জন্য অন্য কনসুলার অফিস বেছে নেওয়া যেত। নতুন নিয়মে আর সেই সুযোগ থাকছে না। পারিবারিক ও কর্মভিত্তিক ভিসা আবেদনকারীদের পাশাপাশি ডাইভার্সিটি ভিসা বিজয়ীরাও এই পরিবর্তনের আওতায় আসবেন। বিশেষ ক্ষেত্রে যেমন মানবিক বা চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনে সীমিত ব্যতিক্রম রাখা হয়েছে। কিছু দেশের আবেদনকারীদের বিকল্প কনসুলার অফিস নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মে প্রক্রিয়া দীর্ঘ হবে, খরচও বাড়বে। ফলে পরিবার পুনর্মিলন ও কর্মভিত্তিক ভিসা আবেদনকারীদের আগে ভাগে পরিকল্পনা করা এবং অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নেওয়া আগের চেয়ে আরও জরুরি হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধে প্রত্যাশিত পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেবে। হোয়াইট হাউসের সাক্ষাতের সময়ে ট্রাম্প বলেন, যদি আমি পুতিনের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট না হই, তাহলে আপনারা দেখতে পাবেন কিছু একটা ঘটবে। তিনি স্পষ্ট করেননি ঠিক কী পদক্ষেপ হবে, তবে আরও নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন। শিগগিরই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলবেন, যা পরবর্তী পদক্ষেপ নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে। যুক্তরাষ্ট্রের 50% শুল্কের প্রভাব সামলাতে বড় কর ছাড়ের ঘোষণা দিল ভারত। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাঠামো 4 স্তর থেকে কমিয়ে আনা হয়েছে 2 স্তরে, 5% ও 18%। সিগারেটের মতো ক্ষতিকর পণ্যে থাকবে 40% কর। 22 সেপ্টেম্বর থেকে কার্যকর এই নতুন হার উৎসব মৌসুমে ইলেকট্রনিক পণ্যের দাম কমাবে। খাদ্যপণ্য, স্কুল সরঞ্জাম ও বিমা সস্তা হলেও বিলাসবহুল গাড়ি ও বিদেশি মদের দাম বাড়বে। বিশ্লেষকদের মতে, সরকারের রাজস্ব আয় প্রায় $600 কোটি কমতে পারে। তবে ভোগ বাড়লে ঘাটতি সামলে নেওয়া সম্ভব হবে। অর্থনীতিবিদরা বলছেন, এই কর ছাড় যুক্তরাষ্ট্রের শুল্ক নিষেধাজ্ঞার ধাক্কা সামলাতে ভারতের জন্য সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টিক সিটিতে হালাল ভাই কাচ্চির সুহৃদ সমাবেশ। নায়াগ্রা ফলসের ফোবানা কনভেনশনে উপচে পড়া ভিড়। মানবতা বিরোধী মামলায় অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা। ঢাকায় পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক, কূটনীতিক অঙ্গনে চাঞ্চল্য। এবং নূর সুস্থ বলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে বললেন রাশেদ খান। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে হালাল ভাই কাচ্চি বিরিয়ানি অ্যান্ড সুইটসের উদ্যোগে অনুষ্ঠিত হলো সুহৃদ সমাবেশ। বুধবার রাতে সিটির আর্কটিক অ্যাভিনিউতে অবস্থিত রেস্টুরেন্ট প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। সুহৃদ সমাবেশে ছিল আড্ডা, কথামালা, মতবিনিময়, সঙ্গীত পরিবেশনা ও বারবিকিউ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আসিফ, সোহেল, হেলাল ও লিখন।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম সেলিম, HM আজমুল হক তানিম, মোহাম্মদ দিনার ইসলাম, মাজহারুল ইসলাম জয় ও লাভলি ইসলাম অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। হালাল ভাই কাচ্চি বিরিয়ানি অ্যান্ড সুইটস রেস্টুরেন্টে মিষ্টি, জিলাপি সহ বিভিন্ন বাঙালি খাবার সুলভ মূল্যে পাওয়া যায়। জন্মদিন, বিবাহ, বনভোজন সহ নানা সামাজিক অনুষ্ঠানের জন্য ক্যাটারিং সুবিধাও রাখা হয়েছে। এখানে টেক ইন ও টেক আউট দুটো ব্যবস্থাই রয়েছে। অভিজ্ঞ শেফের হাতের উপাদেয় খাবারের জন্য ইতোমধ্যেই রেস্টুরেন্টটি সুনাম অর্জন করেছে। আটলান্টিক সিটি ও আশপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবং স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা সমাবেশে উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত ৩৯তম ফোবানা কনভেনশনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। শেরাটন হোটেলের কনফারেন্স সেন্টারে শনিবার দ্বিতীয় দিনের আসরে তিল ধারণের জায়গা ছিল না। শত শত মানুষ দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন। গত ২৯ আগস্ট সম্মেলনের উদ্বোধন হলেও শনিবার ছিল মূল আকর্ষণ। পুরো নায়াগ্রা ফলস এলাকা প্রবাসী বাংলাদেশিদের উৎসবমুখর আবহে ছেয়ে যায়। কনভেনশনের উদ্বোধন করেন নায়াগ্রা ফলস সিটির মেয়র রবার্ট রেস্টাইনো। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, নিউ ইয়র্ক কনসুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক, গিয়াস আহমেদ, কাজী আজম, আলী ইমাম মজুমদার, ডক্টর আবু জুবায়ের দারা, মইনুল হক চৌধুরী, ফিরোজ আলম, তারেক হাসান খান, নিশান রহিম ও শাহাবুদ্দিন সাগর। সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ এবং সঞ্চালনায় ছিলেন সোনিয়া। দিনভর চলা উৎসবের দ্বিতীয় পর্বে ছিল সঙ্গীতানুষ্ঠান। এতে মঞ্চ মাতান জনপ্রিয় শিল্পী আসিফ আকবর, রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, রেশমি মির্জা, বকুল ও সুমন। ফোবানা সম্মেলন ঘিরে নায়াগ্রা ফলস পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বিশ্বের সপ্তম আশ্চর্যের এই শহর দখল করে নিয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। শেরাটন হোটেলের কনভেনশন সেন্টারও সাজানো হয়েছে উৎসবের আবহে। ৩ দিন ব্যাপী এই মহাসম্মেলনের পর্দা নামে গত রোববার। ফোবানা ব্লাইট ড্রাইভ ডে, অর্থাৎ ফোবানা আনন্দ, বেদনা, আমাদের মূলধারার সাথে কানেকশন, আমাদের নতুন প্রজন্মের সাথে সবার কানেকশন ছাড়াও মানবিক কর্ম পরিচালনা করে। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দায়িত্ব পালন করতে পারি। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি আর জাতীয় কিংবা স্থানীয় কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সংশোধনী পাশ হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সংশোধিত আইনে নতুন ধারা 20C যুক্ত করা হয়েছে। এর ফলে আইসিটি আইনের সেকশন 9(1) অধীনে অভিযোগ গঠিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ, স্থানীয় সরকার বা যে কোনো জনপ্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এবং নির্বাচিত হলেও পদে বহাল থাকতে পারবেন না। তিনি আরও বলেন, শুধু জনপ্রতিনিধি হওয়া নয়, প্রজাতন্ত্রের চাকরি বা অন্য কোনো সরকারি পদেও নিয়োগ পাওয়ার যোগ্যতা হারাবেন অভিযুক্ত ব্যক্তিরা। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ প্রায় 1 ঘণ্টা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সকাল 8টা 48 থেকে 9:30 পর্যন্ত চলে এই বৈঠক। সচিবের কার্যালয়েই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এই বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও চাঞ্চল্য। গত শনিবার 1 সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। এরই অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতে ঢাকায় ফেরেন। পিটার হাস ঢাকায় দায়িত্ব পালন করছেন 2022 থেকে 2024 সাল পর্যন্ত। গত বছরের জুলাই আগস্টে গণ আন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি দায়িত্ব শেষ করে 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন। গত 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা কক্সবাজার সফরে যান। সে সময় গুঞ্জন ওঠে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ একাধিক শীর্ষ নেতার উপস্থিতির কথা শোনা যায়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শারীরিকভাবে এখনও পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। যদিও চিকিৎসকরা তাকে সুস্থ ঘোষণা করেছেন, তবে বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেছেন তিনি। রাশেদ খান জানান, নুরুল হক নূর বর্তমানে খেতে পারছেন না, নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং নাক বাঁকা হয়ে গেছে। তিনি একা দাঁড়াতে বা হাঁটতে পারছেন না, মাথা ঘুরে বারবার পড়ে যাচ্ছেন। তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না। শারীরিক অবস্থা দেখে বোঝা যায় চিকিৎসা এখনও প্রয়োজন। তাই তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার দুপুরে ঢামেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাশেদ খান।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হামলা চালানো হয়েছে। যে নুরুল হক নূর সবসময় গণতান্ত্রিক আন্দোলনে মার খেয়েছে, সবসময় জনগণের পক্ষে ছিল, সেই নুরুল হক নূরের উপরে কেন সেনাবাহিনীর কতিপয় সদস্য, পুলিশের কতিপয় সদস্য এইভাবে আক্রমণ করলো? এই প্রশ্ন কিন্তু সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর অনেক সদস্যের, তারা আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু সহমর্মিতা প্রকাশ করেছে। সুতরাং দুটো বাহিনীকে আমরা পুরোপুরি দায়ী করছি না, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা শুধুমাত্র তাদের বিচার দাবি করছি। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।